অদ্বিতের পাঠশালায় সবাইকে স্বাগত। আমরা এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ারের বাংলা অনুবাদ শুনছিলাম, যেটির প্রারম্ভ অর্থাৎ তার প্রথম অধ্যায় আমরা ইতিমধ্যে শেষ করেছি। আজ দ্বিতীয় অধ্যায় সৃজনে আমরা চলে এসেছি। তো সৃজনের যতটা সম্ভব আমি পড়ার চেষ্টা করছি। আমার কাজ আরম্ভ করলাম নাসাতে, ভার্জিনিয়ার হ্যাম্পটনে অবস্থিত ল্যাংলে গবেষণা কেন্দ্রে। প্রধানত সেটি উচ্চতর মহাকাশ প্রযুক্তির গবেষণা এবং বিকাশ কেন্দ্র। এলআরসি সম্পর্কে আমার স্মৃতিতে সবচেয়ে যা উজ্জ্বল হয়ে আছে তার মধ্যে একটি হলো একটি মূর্তি, একটি রথ, তাতে দুটি ঘোড়া এবং ঘোড়াটিকে চালনা করছে একজন রথারোহী। একটা ঘোড়া বৈজ্ঞানিক গবেষণার প্রতীক, দ্বিতীয়টি প্রযুক্তিগত বিকাশের। গবেষণা এবং বিকাশের মধ্যে যে যোগসূত্র, এ যেন তারই রূপকল্প। এলআরসি থেকে আমি গেলাম মেরিল্যান্ডে গ্রিল বেল্টে গোদারাদ মহাকাশ যাত্রা কেন্দ্রে। নাসার যত পৃথিবী পরিক্রমাকারী বৈজ্ঞানিক এবং প্রয়োগ সংক্রান্ত উপগ্রহ, তার অধিকাংশই এই কেন্দ্র থেকে নির্মিত এবং পরিচালিত হয়। নাসার যত মহাকাশ যাত্রা, তার চলাচলের সামগ্রিক কাজকর্ম পরিচালিত হয় এখান থেকে। এখানে শেষের দিকে আমি ভার্জিনিয়ার ইস্ট কোস্টের ওয়ালস দ্বীপে ওয়ালস ফ্লাইট ফ্যাকাল্টিতে গেছিলাম। এই জায়গাটি নাসার কেন্দ্র। এখানে রিসেপশন লবিতে আমি দেখলাম লোকের চোখে পড়ার মতন করে রাখা আছে একটা ছবি। তাতে আছে একটা যুদ্ধক্ষেত্রের দৃশ্য, পেছনে কয়েকটি রকেট উঠছে। একটা উড়ান কেন্দ্রে এই ধরনের ছবি দেখা খুবই সাধারণ ব্যাপার হওয়া উচিত, কিন্তু এই ছবিটি যে বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল তার কারণ যে সব সৈনিকেরা রকেটগুলো উৎক্ষেপণ করেছিলেন তারা কেউ শ্বেতাঙ্গ নন, অশ্বেতকায়। তাদের মুখবায়ব দক্ষিণ এশিয়ার লোকেদের মতন। একদিন কৌতূহল চাপতে না পেরে আমি ছবিটির কাছে এগিয়ে গেলাম। দেখি টিপু সুলতানের সৈন্যবাহিনী যুদ্ধ করছে ব্রিটিশদের সঙ্গে। যে ঘটনাটি চিত্রিত হয়েছে, টিপু সুলতানের নিজের দেশে সেটি বিস্তৃত হলেও ভূমণ্ডলের আরেক দিকে তার স্মৃতি সযত্নে রক্ষিত হয়েছে। একজন ভারতীয়কে নাসা এভাবে যুদ্ধে ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে একজন বীর হিসাবে উচ্চাসনে বসিয়েছে, দেখে আমার ভারী ভালো লাগলো। আমেরিকার লোকেদের সম্পর্কে আমার যে ধারণা, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটা উক্তি উদ্ধৃত করে তার সংক্ষেপে ব্যক্ত করতে পারি: যা কষ্টকর তা থেকেই শিক্ষা পাই। আমি উপলব্ধি করলাম এদেশের মানুষ তাদের সমস্যাগুলিকে সামনাসামনি মোকাবিলা করে। তারা সেগুলোকে এড়িয়ে যায় না, বরং সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। আমার মা একবার আমাদের পবিত্র গ্রন্থ থেকে একটা ঘটনা শুনিয়েছিলেন। মনুষ্য সৃষ্টি করবার পর ঈশ্বর আদমের আগে দেবদূতদের বলেছিলেন তার সামনে প্রণত হতে। সকলেই তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করল, একমাত্র ইবলিস অর্থাৎ একটা শয়তান, সে সেটাতে রাজি হলো না। আল্লাহ তাকে প্রশ্ন করলেন, তুমি কেন প্রণত হলে না? শয়তান যুক্তি দেখালো, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে মাটি দিয়ে, তাহলে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ নই? ঈশ্বর বললেন, স্বর্গোদ্যান থেকে দূর হও, তাচ্ছিল্যপূর্ণ আত্মাভিমানের এখানে কোনো স্থান নেই। শয়তান সে আদেশ পালন করল, কিন্তু যাবার আগে আদমকে অভিশাপ দিয়ে গেল তারও সেই একই দশা হবে। শিগগির আদমও একই পথে অনুসরণ করল, নিষিদ্ধ ফল ভক্ষণ করে। আল্লাহ বললেন, বিদায় হও, তোমার বংশধররা সন্দেহ এবং অবিশ্বাসের জীবনযাপন করুক। যে কারণে কোনো ভারতীয় প্রতিষ্ঠানে কাজ করা কঠিন হয়, সেটা হলো ঠিক এই তাচ্ছিল্যপূর্ণ আত্মাভিমানের ব্যাপকতা। এরই দরুন আমরা আমাদের চেয়ে যারা পদমর্যাদায় খাটো, যারা অধস্তন, যারা নিচুতলার বাসিন্দা, তাদের কাছ থেকে কিছু শিখতে পারি না। একজনকে হেয় করব, আবার তার কাছ থেকেই ভালো কাজ আশা করব, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করব আর আশা করব সে সৃষ্টিশীল হবে। তা হয় না। দৃঢ়তা এবং রূঢ়তা, শক্তিশালী নেতৃত্ব এবং অন্যায় জুলুম, শৃঙ্খলা পরায়ণতা এবং প্রতিহিংসা পরায়ণতা, এই দুইয়ের মধ্যে যে ভেদরেখা সেটি অতি সূক্ষ্ম, কিন্তু তাকে মানতে হয়। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে যে ভেদটি চিরস্থায়ী হয়ে গেছে সেটি হলো হিরো এবং জিরোর মধ্যে।
একদিকে আছে কয়েকশো হিরো, আর ৯৫ কোটিকে আমরা ধরে রেখেছি আর একদিকে। এই অবস্থানটাকে বদলাতে হবে, বদলাতেই হবে। সমস্যার সামনে দাঁড়ানো এবং তার সমাধান করা সময় এবং কষ্টসাধ্য ব্যাপার। সেই জন্য আমাদের দীর্ঘসূত্রিতা সীমাহীন। বস্তুত সাফল্য এবং ব্যর্থতার মধ্যে যে ব্যবধান, সেটা নির্ণায়কের কাজ করে সমস্যা। সমস্যাই ভেতর থেকে টেনে বের করে আনে অন্তর্নিহিত সাহস এবং প্রজ্ঞা। আমি নাসা থেকে ফিরে আসার ঠিক পরেই ২১শে নভেম্বর ১৯৬৩-তে ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপিত হলো। সেটি ছিল সাউন্ডিং রকেট। নাসায় তৈরি এই রকেটটির নাম দেওয়া হয়েছিল নিক অ্যাপাচি। রকেটটিকে সংযোজিত করা হয়েছিল সেখানে, যে কথা আমি আগেই বলেছি। রকেটটি নিয়ে যাওয়ার জন্য বাহন বলতে ছিল একটা ট্রাক এবং হস্তচালিত একটা হাইড্রোলিক ক্রেন। সংযোজনের পর রকেটটিকে গির্জা থেকে উৎক্ষেপণ মঞ্চ পর্যন্ত নিয়ে যেতে হবে ট্রাকে করে। যখন ক্রেন দিয়ে রকেটটিকে তুলে উৎক্ষেপক এর ওপর স্থাপন করা হবে, তখন সেটি একদিকে হেলে পড়তে আরম্ভ করল। বোঝা গেল ক্রেনের হাইড্রোলিক ব্যবস্থায় ছিদ্র হয়েছে। এদিকে সন্ধ্যা ৬টায় যেহেতু উৎক্ষেপণের সময় নির্দিষ্ট হয়েছিল আগেই, তাই তার মধ্যে ক্রেন মেরামত একেবারেই অসম্ভব। সৌভাগ্যক্রমে ছিদ্রটি বড় ছিল না। আমরা সবাই মিলে শারীরিক শক্তি প্রয়োগ করে রকেটটিকে তুলে ধরতে পারলাম। শেষ পর্যন্ত রকেটটি উৎক্ষেপণ মঞ্চে স্থাপিত হলো। নিক অ্যাপাচির প্রথম উৎক্ষেপণের সময় আমার দায়িত্ব ছিল রকেটটির সম্পূর্ণতা দান করা এবং তার নিরাপত্তা। আমার যে দুজন সহকর্মী এবং উৎক্ষেপণে বিশেষ সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তারা হলেন ডি ঈশ্বর দাস এবং আর আরব মুদান। রকেট সংযোজনের দায়িত্ব নিলেন ঈশ্বর দাস এবং উৎক্ষেপণের ব্যবস্থাও করলেন। আর যাকে আমরা ডাকতাম ড্যান বলে, তিনি দায়িত্বে ছিলেন রাডার, টেলিমেট্রি এবং ভূমি সহায়তায়। উৎক্ষেপণ মসৃণভাবে সম্পন্ন হলো, কোনো সমস্যা হলো না। উড়ান সংক্রান্ত চমৎকার তথ্যাদি আমরা পেয়ে গেলাম এবং যা করতে পেরেছি সে সম্পর্কে গর্বের অনুভূতি নিয়ে আমরা ফিরে এলাম। পরের দিন সন্ধ্যাবেলা খাবার টেবিলে খবর পেলাম টেক্সাসের ডগলাসে প্রেসিডেন্ট জন এফ কেনেডি আততায়ীদের হাতে নিহত হয়েছেন। আমরা স্তম্ভিত। কেনেডির জামানা আমেরিকার এক গুরুত্বপূর্ণ যুগ, যখন সব কিছু চালানোর দায়িত্ব ছিল যুবকদের হাতে। ১৯৬২ শেষের দিকে ক্ষেপণাস্ত্র সংকটের সময় কেনেডির বিভিন্ন পদক্ষেপের খবর আমরা সংগ্রহে পড়তাম। সোভিয়েত ইউনিয়ন কিউবাতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করেছিল। সেখান থেকে আমেরিকার বিভিন্ন শহরে আক্রমণ চালানো যেত। কিউবাতে কোনো প্রকার আক্রমণাত্মক অস্ত্রের প্রবেশ নিষিদ্ধ করে কেনেডি অবরোধ জারি করলেন। তাছাড়া তিনি এই বলে সাবধান করে দিলেন যে কিউবা থেকে সোভিয়েত ইউনিয়নের কোনো পারমাণবিক আক্রমণ পশ্চিম গোলার্ধের কোনো দেশে যদি হানা দেয়, সোভিয়েত ইউনিয়নকে তিনি তার যোগ্য প্রত্যুত্তর দেবেন। ১৪ দিনের অত্যন্ত নাটকীয় ঘটনাবলীর পর এই সংকটের সমাধান হলো। সোভিয়েত রাষ্ট্রপ্রধান ক্রুশ্চেভ কিউবার উৎক্ষেপণ কেন্দ্রগুলির অপসারণ এবং ক্ষেপণাস্ত্রগুলি রাশিয়াতে ফিরিয়ে নিয়ে যাওয়ার আদেশ দিলেন। পরদিন অধ্যাপক সারাভাই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলেন। ভারতে বিজ্ঞান এবং প্রযুক্তি তিনি এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন, এক নতুন প্রজন্ম। যেসব বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারের বয়স ৩০-এর কোঠায় এবং ৪০-এর কোঠার প্রথম দিকে, তাদের মধ্যে এক অভূতপূর্ব গতিশক্তি সঞ্চার করে দেওয়া হয়। আইএন কসপার আমাদের ডিগ্রিকে কিংবা আমাদের অভিজ্ঞতাকে নয়, আমাদের সামর্থ্যের ওপর ডক্টর সারাভাইয়ের যে আস্থা, তাকেই আমাদের যোগ্যতার সর্বশ্রেষ্ঠ পরিচয় বলে গণ্য করা হতো। নিক অ্যাপাচির সফল উৎক্ষেপণের পর একটা ভারতীয় উপগ্রহ উৎক্ষেপণ বাহন স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল সম্পর্কে তার স্বপ্নের কথা আমাদের জানাতে চাইলেন। অধ্যাপক সারাভাইয়ের আশাবাদ ছিল অতিশয় সংক্রামক। থুম্বাই যে তিনি আসছেন এ খবর পৌঁছানো মাত্র সকলের মধ্যে উদ্দীপনার সঞ্চার হতো। কর্মশালায় নকশা অফিসে নিরলস কর্মব্যস্ততার গুঞ্জন উঠত। নতুন কিছু এদেশে যে কখনো করবার চেষ্টা করা হয়নি এমন কিছু, তা সে নতুন কোনো নকশাই হোক, নতুন কোনো নির্মাণই হোক,
এমনকি কর্ম পরিচালনা সম্পর্কে অভিনব কোনো পদ্ধতিও যদি হয়, অধ্যাপক সারাভাইকে দেখাবার আগ্রহে প্রায় সারা দিন রাত কাজ চলত। একজন এক এক মানুষকে কিংবা একটি গোটা দলকে অধ্যাপক সারাভাই প্রায়ই বিভিন্ন ধরনের কাজ দিতেন। প্রথম প্রথম যদিও মনে হতো ওই সমস্ত কাজের একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যেত যে সে সব কাজের মধ্যেই গভীর সম্পর্ক আছে। সারাভাই যখন আমাদের কাছে উপগ্রহ উৎক্ষেপণ যান এসএলভির কথা বলেছেন, তখনই প্রায় এক নিঃশ্বাসেই আমাকে বললেন, সামরিক বিমানের জন্য একটা রকেট সহায়ক ওড়ার ব্যবস্থা করতে হবে। সেই বিরাট স্বপ্নদর্শীর মনের বাইরে ওই দুটো বস্তুর মধ্যে কোনো সম্পর্ক আছে বলে মনে হলো না। আমি শুধু জানতাম আমাকে সেই উদ্দেশ্যটির দিকে লক্ষ্য স্থির রেখে সজাগ থাকতে হবে, এবং আজ হোক কাল হোক আমার সুযোগ আসবেই আমার শক্তি সামর্থ্য প্রমাণ করবার মতো কোনো কাজের। কোনো কাজ নতুনভাবে করার ব্যাপারে অধ্যাপক সারাভাই সর্বদা আগ্রহী ছিলেন, এবং সবসময় তিনি তরুণদেরই সেই কাজে টেনে নিতে চাইতেন। তিনি নিজের প্রজ্ঞা এবং বিচার শক্তি দিয়ে শুধু যে কোনো কাজ ঠিকমতো করা হলো কি না তাই বুঝতে পারতেন, শুধু তাই নয়, কখন থামতে হবে সেটাও বুঝতে পারতেন। আমার মতে তিনি ছিলেন নতুন কিছু পরীক্ষা করে দেখবার, নতুন কিছু উদ্ভাবনের আদর্শ ব্যক্তি। যখন দেখা যেত আমাদের সামনে একাধিক বিকল্প কর্মপন্থা, তার কোনটির কী ফল হবে আগে থেকে বোঝা কঠিন, কিংবা বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গির মধ্যে যখন সামঞ্জস্য করা যাচ্ছে না, অধ্যাপক সারাভাই সে সমস্ত সমস্যার সমাধানের জন্য পরীক্ষা নিরীক্ষার আশ্রয় নিতেন। 1963-তে আইএন কোসপারে ঠিক এই রকমই একটা অবস্থার সৃষ্টি হয়। বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে সাধারণভাবে এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিশেষভাবে আত্মনির্ভরতার মনোভাবকে সাকার করার ভার দেওয়া হলো অনভিজ্ঞ কিছু কিন্তু প্রাণশক্তিতে ভরপুর একদল উৎসাহী তরুণকে। বিশ্বাস স্থাপন করে নেতৃত্ব প্রদানের এক উৎকৃষ্ট দৃষ্টান্ত। রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি পরবর্তীকালে থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চ স্টেশন হিসাবে পরিণতি লাভ করে। থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চ স্টেশন স্থাপিত হল ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের সক্রিয় সহযোগিতায়। এই কঠিন দায়িত্বের অর্থ কী, ভারতীয় মহাকাশ কর্মসূচির নেতা অধ্যাপক সারাভাই তা সম্পূর্ণ হৃদয়ঙ্গম করেছিলেন এবং তা থেকে কখনো পিছিয়ে আসেননি। যেদিন ইনকোসপার গঠিত হলো, সেই দিন থেকেই তিনি জানতেন একটা সুসংহত জাতীয় মহাকাশ কর্মসূচি সংগঠিত করতে হবে, এবং তাতে রকেট এবং তার উৎক্ষেপণ ব্যবস্থাদি স্বদেশ প্রস্তুত করার যন্ত্রপাতি থাকবে। এই উদ্দেশ্যে আহমেদাবাদে মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তি কেন্দ্র এবং ভৌত গবেষণা পরীক্ষাগারে এক ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হলো। তাতে থাকলো রকেটের জ্বালানি, উৎক্ষেপণ পদ্ধতি, বায়ুযান, মহাকাশ বিষয়ক বিভিন্ন উপাদান, উচ্চমানের নির্মাণ প্রক্রিয়া, রকেট মোটরের যান্ত্রিক কলকবজা, নিয়ন্ত্রক এবং সহায়ক ব্যবস্থাদি, টেলিমেট্রি এবং উড়ান পদ্ধতি, এবং মহাকাশে পরীক্ষা নিরীক্ষার জন্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি নির্মাণের ব্যবস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, এই ল্যাবরেটরি থেকে সেই সময় বহু সংখ্যক উচ্চমানের ভারতীয় মহাকাশ বিজ্ঞানী বেরিয়ে এসেছেন। ভারতীয় মহাকাশ কর্মসূচির যাত্রা প্রকৃতপক্ষে আরম্ভ হয়েছিল রোহিণী সাউন্ডিং রকেট কর্মসূচি দিয়ে। উপগ্রহ উৎক্ষেপণ যান এসএলভি এবং ক্ষেপণাস্ত্র থেকে একটা সাউন্ডিং রকেটের মধ্যে মূল পার্থক্য হলো মূলত এগুলো 3 প্রকারের রকেট। সাউন্ডিং রকেট সাধারণত ব্যবহার করা হয় পৃথিবীর নিকটবর্তী পরিবেশ অনুসন্ধানের জন্য। তার মধ্যে বায়ুমণ্ডলের উচ্চতর ভাগও থাকে, যদিও সেগুলো বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিভিন্ন উচ্চতায় নিয়ে যেতে পারে, কিন্তু সেই সব যন্ত্রপাতিকে পরিক্রমণ কক্ষে স্থাপন করতে পারার মতো গতিশক্তি তারা সঞ্চার করতে পারে না। অপরপক্ষে একটা উৎক্ষেপণ যান এমনভাবে নির্মিত হয় যে সেটি যন্ত্রপাতিকে কিংবা কোনো কৃত্রিম উপগ্রহকে কক্ষপথে পৌঁছে দিতে পারে। উৎক্ষেপণ যান তার শেষ পর্যায়ে উপগ্রহকে কক্ষপথে প্রবেশের মতো গতিদান করে। এই কাজটি জটিল, তার জন্য দূরনিয়ন্ত্রক সহায়ক ব্যবস্থা এবং অন্যান্য নিয়ন্ত্রণ ব্যবস্থাদির প্রয়োজন হয়। আবার একটা ক্ষেপণাস্ত্রও যদি ওই একই পরিবারভুক্ত, কিন্তু তা আরও জটিল।
উচ্চ অন্তিম গতিশক্তি এবং তার নিজস্ব নিয়ন্ত্রণ এবং সহায়ক ব্যবস্থা ছাড়াও লক্ষ্যবস্তুর উপর আঘাত করার ক্ষমতা থাকা চাই। লক্ষ্যবস্তু যদি উচ্চ গতিসম্পন্ন হয় এবং দ্রুত দিক পরিবর্তনে সক্ষম হয় ক্ষেপণাস্ত্রের, তাহলে তার পশ্চাৎধাবনের মতো ক্ষমতাও থাকা দরকার। ভারতে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার জন্য সাউন্ডিং রকেটে দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার যে বিকাশ ঘটেছে তার জন্য কৃতিত্ব প্রাপ্য আরএসআর কর্মসূচির। এই কর্মসূচির অধীনে সাউন্ডিং রকেটে সক্রিয় কার্যকলাপের আনুষঙ্গিক কাজের বিকাশ ঘটেছে। এই রকেট বিবিধ প্রকারের কাজে ব্যবহার উপযোগী এবং আজ পর্যন্ত কয়েকশো এই রকেটে বিভিন্ন বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত গবেষণা কাজের জন্য উৎক্ষেপণ করা হয়েছে। এখনও আমার মনে আছে প্রথম রোহিণী রকেটটিতে ছিল একটা সলিড প্রোপালশন মোটর যার ওজন ছিল মাত্র 32 কেজি। নামমাত্র 7 কেজি ওজনের বস্তুকে সে মাইল 10 তুলতে পারত। তারপরেই এলো আরেকটি, যার সঙ্গে অতিরিক্ত একটা সলিড প্রোপেল্যান্ট স্তর যুক্ত করা হলো, যাতে প্রায় 100 কেজি বিবিধ পরীক্ষা নিরীক্ষার উপযোগী যন্ত্রপাতি 350 কিলোমিটার অধিক উচ্চতায় পাঠানো যায়। এসব রকেট নির্মাণের ফলে ভারত এখন সাউন্ডিং এবং তার প্রপেল্যান্ট সম্পূর্ণভাবে স্বদেশেই নির্মাণে সক্ষম। এইসব কর্মসূচি আমাদের দেশকে দিয়েছে পলিবুটেন পলিমার এবং পলিউরেথেন এর ভিত্তিতে গড়ে ওঠা প্রপেল্যান্ট তৈরির মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি। পরবর্তীকালে এর ফলে সম্ভব হলো একটা প্রপেল্যান্ট স্থাপন করা, ফুয়েল কমপ্লেক্স, যার প্রয়োজন হয় রকেট ইঞ্জিনে, এবং রকেট প্রপেল্যান্ট প্ল্যান্ট স্থাপন করা, যার উদ্দেশ্য প্রপেল্যান্ট প্রস্তুত করা। বিংশ শতাব্দীতে ভারতীয় রকেট নির্মাণকে দেখা যেতে পারে টিপু সুলতানের স্বপ্নের পুনরুজ্জীবন। 1799 সালে তুরুখান্নালির যুদ্ধে টিপু সুলতান যখন নিহত হন, ব্রিটিশেরা হাতে পেয়ে গেল 700-র অধিক রকেট এবং 900 রকেটের অন্তর্গত বিভিন্ন উপব্যবস্থাদি। তার সৈন্যবাহিনীতে ছিল 27টি ব্রিগেড, যাদের বলা হতো কুসুন, এবং প্রত্যেক ব্রিগেডের ছিল এক কোম্পানি রকেট সৈনিক, যার নাম ছিল জোরাক। এই রকেটগুলিকে উইলিয়াম কংক্রিভ ইংল্যান্ডে নিয়ে যান এবং ব্রিটিশরা এগুলিকে নিয়ে যায়। আমরা যাকে বলি বিপরীত কারিগরি পদ্ধতি, অর্থাৎ তৈরি করা বস্তুটি থেকে আরম্ভ করে পিছনের দিকে হটে, তার নির্মাণের কৌশল আবিষ্কারের চেষ্টা। তাই এটাই করে বলা বাহুল্য, তখনকার দিনে গ্যাট, আইপিআর অ্যাক্ট এবং পেটেন্টের শাসন ছিল না। টিপু সুলতানের মৃত্যুর সঙ্গে সঙ্গে অন্তত 150 বছরের জন্য ভারতীয় রকেট বিদ্যার অবসান ঘটল। ইতিমধ্যে বিদেশে রকেট প্রযুক্তিতে বিপুল অগ্রগতি এসেছে। কনস্ট্যান্টাইন শিওলকোভস্কি রাশিয়াতে 1903, রবার্ট গোদারাদ মার্কিন যুক্তরাষ্ট্রে 1914 এবং হেরম্যান ওভেরাত জার্মানিতে 1923 রকেট বিদ্যাকে নতুন মাত্রা দিলেন। নাৎসি জার্মানিতে ভেরনার ভন ব্রাউনের দলে V2 স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে মিত্রশক্তির ওপর আঘাত হানতে আরম্ভ করলেন। যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নে জার্মানির রকেট প্রযুক্তি এবং রকেট প্রযুক্তিবিদদের ভাগ করে নিল। এইভাবে লাভবান হয়ে তারা ক্ষেপণাস্ত্র দিয়ে এবং রকেটবাহিত যুদ্ধাস্ত্র দিয়ে তাদের মারণাস্ত্র প্রতিযোগিতায় নেমে পড়ল। ভারতে যে রকেট বিদ্যার পুনর্জন্ম হলো তার জন্য ধন্যবাদ দিতে হয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে। তার স্বপ্নকে বাস্তব আকার দানের চ্যালেঞ্জ গ্রহণ করলেন অধ্যাপক সারাভাই। অনেকে ছিলেন অদূরদর্শী, তারা প্রশ্ন করলেন যে সদ্য স্বাধীন এই দেশবাসীকে অন্ন জোগাতে হিমশিম খেয়ে যাচ্ছে, তার মহাকাশ নিয়ে এত ব্যস্ত হওয়ার কি দরকার। কিন্তু প্রধানমন্ত্রী নেহেরু এবং অধ্যাপক সারাভাই এই দুইজনের কারো লক্ষ্য সম্পর্কে কোনো দ্বিধা ছিল না। তাদের দৃষ্টি ছিল অতি পরিষ্কার। ভারতকে যদি জগৎসভায় কোনো মূল্যবান ভূমিকা নিতে হয়, বাস্তব জীবনের সমস্যা সমাধান প্রচেষ্টায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার তার কারো থেকে পিছিয়ে থাকলে চলবে না। শুধু আমাদের শক্তি দেখাবার উদ্দেশ্যে এই পথ চলার কোনো উদ্দেশ্যই তাদের ছিল না। সৃজনের পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই আসব।